আজ আমরা মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের একটা টপিক এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ সম্পর্কে পড়ব। এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ বা ইএসআরডি মানেটা কি, এর ডেফিনেশনে কি বলেছে না, এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ কথাটা থেকেই বুঝতে পারছি কি রেনাল ডিজিজগুলো যখন এন্ড স্টেজে চলে যায় বা সিভিয়ার ফর্ম হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ। যেখানে কি বলছে না, ক্রনিক যে কিডনি ডিজিজ আমরা জানি, কিডনি ডিজিজ অ্যাকিউট হতে পারে বা ক্রনিক হতে পারে, বা আদার্স কোনো কিডনি ডিজিজ যখন হয় সেটা যখন আনট্রিটেড অবস্থা থেকে যায়, থেকে যেটা যখন সিভিয়ার ফর্মে হয় তখন তাকে কি বলা হচ্ছে ইএসআরডি। সেটাই বলেছে কি ক্রনিক কিডনি ডিজিজের যে ফাইনাল বা পার্মানেন্ট স্টেজ বা সিভিয়ার ফর্ম তাকেই বলা হচ্ছে এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ। যেখানে কি হচ্ছে না, কিডনির ফাংশনটা টোটালি স্টপ হয়ে যাচ্ছে, যেখানে কিডনি টোটালি আর ফাংশন করতে পারছে না, এরকম কোনো পেশেন্টের কি করা হয় না, ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টেশন করা হয় সেই পেশেন্টকে ফিউ উইকস পর্যন্ত বাঁচানোর জন্য বা সারভাইভ দেওয়ার জন্য। ঠিক আছে, যেখানে কিডনি টোটালি নিজে থেকে কোনো ফাংশন করতে পারছে না তাকেই বলা হচ্ছে কি এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ। এছাড়া আরেকটা ডেফিনেশন কি বলেছে না, যেটা ইট ইজ এ প্রোগ্রেসিভ ইরিভার্সিবল ডিটোরিয়েশন ইচ renal function in which the body's ability to maintain metabolic and fluid and electrolyte balance falls, resulting in uremia or azotemia। মানেটা কি, এটা একটা প্রোগ্রেসিভ মানে কি আরও সিভিয়ার ফর্মের দিকে যায়, এটা কোনো ছাড়ে না, এটা পরপর প্রোগ্রেস হতে থাকে, এবং ইরিভার্সিবল এটা রিভার্স ব্যাক করে না, ইরিভার্সিবল একটা ডিটোরিয়েশন রেনাল ফাংশানে, যার ফলে কি হচ্ছে না আমাদের যে মেটাবলিক যে ফাংশনটা সেটার ডিস্টারবেন্স হচ্ছে, বডিতে ফ্লুইড অ্যান্ড ইলেক্ট্রোলাইটের ব্যালেন্সটাও ডিস্টার্ব হচ্ছে, যার ফলে কি হচ্ছে না ইউরেমিয়া হচ্ছে, মানে বডিতে ইউরিয়া বা আদার্স যে নাইট্রোজিয়াস ওয়েস্ট প্রোডাক্টগুলো রয়েছে সেটা বডিতে বাড়তে রয়েছে, এবং এই ইউরিয়া আর ইউরিনের মাধ্যমে আর এক্সক্রিটেড হচ্ছে না, ব্লাডের মধ্যে পরপর পরিমাণটা আরও বাড়তে রয়েছে। ঠিক আছে, বোঝা গেছে এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজের ডেফিনেশন কী রয়েছে। হচ্ছে কজেস বা রিস্ক ফ্যাক্টর, কী কী কারণের জন্য আমার এই ইএসআরডিটা হতে পারে। আমি ফার্স্টেই বললাম যে কিডনি রিলেটেড যদি কোনো ডিজিজ কন্ডিশন হয় সেটা যদি আনট্রিটেড অবস্থা থেকে যায় সেখান থেকে সিভিয়ার ফর্মে আমার ইএসআরডি হতে পারে। কিডনি রিলেটেড কী কী ডিজিজ কন্ডিশন হতে পারে, গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, পাইলোনেফ্রাইটিস হতে পারে, পলিসিস্টিক কিডনি ডিজিজ হতে পারে। এছাড়া নেফ্রোটক্সিন মেডিকেশনে যদি ইউজ করা হয় অনেক দিন ধরে সেক্ষেত্রে তার সাইড এফেক্টে হতে পারে, বা যদি পেশেন্টের ডায়াবেটিস রয়েছে এবং তার সুগার কন্ট্রোলটা হচ্ছে না, প্রচুর পরিমাণে ডায়াবেটিস মেটাস হয়ে গেছে, সেক্ষেত্রে হতে পারে হাই বিপির জন্য হতে পারে, বা অ্যালকোহল কনজাংশনের জন্য আমার ইএসআরডি হতে পারে। ঠিক আছে, নেক্সট কি প্যাথোফিজিওলজি, কীভাবে হচ্ছে না, ফার্স্ট কি হচ্ছে ডিমিনিস রেনাল রিজার্ভ, মানে কি প্রথমে এটা রেনালের ফাংশনের ড্যামেজ হচ্ছে, রেনালটা কিছু পরিমাণ বা কিডনি কিছু পরিমাণ ড্যামেজ হচ্ছে, যার জন্য কিছু কিডনি নর্মালভাবে ফাংশন করতে পারছে না, কিডনির ফাংশনটা কমে যাচ্ছে, কিডনি ফিল্ট্রেশন পাওয়ার যেটা গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেটটা সেটা অনেকটা কমে যাচ্ছে, কিডনি ঠিকঠাকভাবে ব্লাড সাপ্লাই পাচ্ছে না, কিডনির ফাংশনটা ইনসাফিসিয়েন্ট হচ্ছে, যার জন্য কি অ্যাকিউট রেনাল ফেলিওর হচ্ছে। সেটা যখন আনট্রিটেড অবস্থা থাকছে বা সেটা যখন আরও সিভিয়ার হচ্ছে সেটা থেকে হতে পারে কি ক্রনিক রেনাল ফেলিওর, এবং সেটা থেকে যখন আরও সিভিয়ার ফর্মে হয় তখনই হয় কি ইএসআরডি বা এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ। ঠিক আছে, বোঝা গেছে। এবার আমরা এই যে এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ পড়ছি বা ক্রনিক কিডনি ডিজিজ বা অ্যাকিউট কিডনি ডিজিজ বলছি, তার কিছু স্টেজেস আমরা তো জানি যে একদম ফাইনাল স্টেজটা হচ্ছে কি ইএসআরডি। তো আমরা কি পড়বো ক্রনিক কিডনি ডিজিজের কিছু স্টেজেস, মানে আমরা কিভাবে ক্রনিক কিডনি ডিজিজ থেকে ধাপে ধাপে ইএসআরডি হচ্ছে সেটাই আমরা দেখব। ঠিক আছে, তো এখানে ক্রনিক কিডনি ডিজিজের টোটাল 5টা স্টেজ রয়েছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 3 এর দুটো রয়েছে, একটা স্টেজ 3A, স্টেজ 3B, স্টেজ 4 অ্যান্ড স্টেজ 5। ফার্স্ট কি বলছে কী কী জিনিস ওখানে হচ্ছে, দেন গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট কত থাকছে এবং কিডনি কত পার্সেন্টেজ ফাংশন করতে পারছে। তো স্টেজ 1-এ কী হচ্ছে, কিডনি ড্যামেজ, মানে কিডনি কিছুটা পরিমাণ ড্যামেজ হচ্ছে কিন্তু কিডনি তার নর্মাল ফাংশনটা করতে পারছে, সেক্ষেত্রে গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট কত থাকছে 90 বা তারও বেশি থাকছে, এবং কিডনি কত পার্সেন্ট ফাংশন করতে পারছে 90 থেকে 100% কিডনি ফাংশন করতে পারছে। স্টেজ 2-এ কী হচ্ছে না, কিডনি ড্যামেজ হয়েছে কিন্তু কিডনি কী করছে মাইল্ড লস হচ্ছে, কিডনি যে নর্মাল ফাংশনটা সেটা মাইল্ড লস হয়ে যাচ্ছে, কিডনি নর্মাল ফাংশন করতে পারছে না, সেক্ষেত্রে গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট কত হচ্ছে 89 থেকে 60, আর পার্সেন্টেজ কত ফাংশন করছে না সেম 89 থেকে 60% কিডনি ফাংশন করতে পারছে। স্টেজ 3 এর এতে কী হচ্ছে না, মাইল্ড টু মডারেট লস অফ কিডনি ফাংশন, মানে এক্ষেত্রে মাইল্ড হচ্ছিল, এক্ষেত্রে মাইল্ড টু মডারেট লস হয়ে গেছে কিডনির ফাংশনটা, সেক্ষেত্রে গ্লোমেরুলাস ফিল্ট্রেশন রেট কত না 59 থেকে 45,
আর কত পার্সেন্টেজ কিডনি ফাংশন করতে পারছে? সেম 59 থেকে 45% আমার কিডনি ফাংশন করতে পারছে। স্টেজ 3 এর বিতে কী হচ্ছে না মডারেট টু সিভিয়ার লস হচ্ছে কিডনির ফাংশনটা, সেক্ষেত্রে জিএফআর কত 44 থেকে 30, এবার সেম পার্সেন্টেজ 44 থেকে 30% আমার কিডনি ফাংশন করছে। স্টেজ 4-এ কি সিভিয়ার লস অফ কিডনি ফাংশন, এবং এখানে কি হচ্ছে কিডনির ফাংশনটা সিভিয়ার লস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে জিএফআর কত 29 থেকে 15, সেম পার্সেন্টেজ 29 থেকে 19% বা 15% আমার কিডনি ফাংশন করতে পারছে। স্টেজ 4-এ কত টোটালি কিডনি ফেলিওর হয়ে গেছে, একদম কিডনি টোটাল কোনো ফাংশনই করতে পারছে না বা করলেও খুব কম করছে, এটাকে আমরা বলতে পারি কি এন্ড স্টেজ অফ রেনাল ফেলিওর। সেক্ষেত্রে জিএফআর কত লেস দ্যান 15, কিডনি কত পার্সেন্ট ফাংশন করতে পারছে লেস দ্যান 19। ঠিক আছে, এবার এই যে ডেসক্রিপশানগুলো, এবার এই ডেসক্রিপশানগুলো প্রপারভাবে পড়বো। স্টেজ 1-এ কী বলছে না কিডনির যে রিভার্স ফাংশনটা সেটা রিডিউস হয়ে যাচ্ছে, কিডনির কী হচ্ছে না কিডনি থাকা নেফ্রনগুলো কী হচ্ছে না 40 থেকে 70% ড্যামেজ হয়ে গেছে, যার জন্য কিডনির 40 থেকে 70% আর ফাংশন করছে না, কিন্তু রিমেনিং যে রয়েছে রিমেনিং যে নেফ্রনগুলো রয়েছে সেটা আমার ফাংশন করতে পারছে। সেই জন্য কী হচ্ছে না আমি বাইরে থেকে এই যে কিডনি যে প্রবলেমটা তৈরি হয়েছে সেটা আমি বাইরে থেকে আর সিমটমস আমি দেখতে পাচ্ছি না পেশেন্টের মধ্যে, তখনও কিছু রিমেনিং নেফ্রন থাকার জন্য যে নর্মাল ফাংশন আমার করতে পারছে। এটা হচ্ছে স্টেজ 1। স্টেজ 2 অ্যান্ড 3-তে কী হচ্ছে না রেনাল ইনসাফিসিয়েন্সি হচ্ছে, কিডনি নেফ্রনগুলো আরও ড্যামেজ হয়ে গেছে, সেক্ষেত্রে কত 75 থেকে 90% আমার নেফ্রন ড্যামেজ হয়ে গেছে, কিন্তু কিছু রিমেনিং আমার নেফ্রন রয়েছে যেটা ফাংশন করছে, কিন্তু তার ফলেও কি হচ্ছে না আমার বডিতে সিরাম ক্রিয়েটিনিন বা ইউরিয়া নাইট্রোজেন এই সমস্ত পরিমাণগুলো বডিতে বাড়তে রয়েছে, এবং ইউরিনের সাহায্যে অ্যামোনিয়া বল বা ইউরিয়া বলো এইগুলো আর এক্সক্রিট আউট হতে পারছে না, বডিতে ওয়েস্ট প্রোডাক্টের পরিমাণ বাড়তে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে স্টেজ 2 অ্যান্ড 3। স্টেজ 4 অ্যান্ড 5-এ কী হচ্ছে এটা হচ্ছে কি এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ বা ফাইনাল স্টেজ অফ ক্রনিক রেনাল ফেলিওর, যেখানে কি হচ্ছে না 10% আমার নেফ্রন রিমেনিং রয়েছে ফাংশন করার জন্য বা তারও কম, যেখানে টোটাল বাকি 90% বা তারও বেশি নেফ্রন আমার ড্যামেজ হয়ে গেছে, নর্মাল ফাংশনই করতে পারছে না, যেখানে কিছু নর্মাল রেগুলেটরি এক্সক্রিটরি বা হরমোনাল যে ফাংশনগুলো কিডনির যেটা টোটালি ড্যামেজ হয়ে গেছে, সিভিয়ারলি ইম্পেয়ার্ড হয়ে গেছে, কিডনি টোটাল ফাংশন করতে পারছে না, এটাকেই বলা হচ্ছে কি ESRD। ঠিক আছে, বোঝা গেছে স্টেজেসগুলো। নেক্সট কি সাইন অ্যান্ড সিমটমস। এক্ষেত্রে এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ হলে এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ, এখন কিন্তু আর ক্রনিক রেনাল ফেলিওর নয়, এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ হলে কী কী সাইন সিমটমস দেখা যেতে পারে? ডিক্রিজ ইউরিন আউটপুটটা অনেক কমে যাবে, কারণ কিডনি তো ফাংশনই করতে পারছে না, তাহলে কিডনি ফাংশন না করতে পারলে কিডনি কীভাবে ইউরিন প্রোডাকশন করবে, সেই জন্য ইউরিন আউটপুটটা কমে যাচ্ছে। ইনএবিলিটি টু ইউরিনেট, ইনঅ্যাবেল হচ্ছে ইউরিনেট করার জন্য, এক্সেসিভ থ্রাস্ট হচ্ছে, নজিয়া ভমিটিং, জেনারেল একটা উইকনেস থাকছে, ফ্যাটিক হচ্ছে, ইডিমা ফর্মেশন হচ্ছে, যেহেতু আমাদের বডি থেকে কী হচ্ছে না বডি থেকে ইউরিন বেরোতে পারছে না, ইউরিনের প্রোডাকশন কম হচ্ছে, কিন্তু পেশেন্টের কী হচ্ছে থ্রাস্ট বাড়ছে, যার জন্য কী হচ্ছে বডি থেকে জল বেরোতে পারছে না, কিন্তু তার ফলে কী হচ্ছে না ইডিমা ফর্মেশন হচ্ছে, ওয়েট লস হচ্ছে, লস অফ অ্যাপিটাইট হচ্ছে, এই সমস্ত সাইন সিমটমসগুলো আমার দেখা দিতে পারে। ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন কি পেশেন্টে কী কী টেস্ট করতে হবে না প্রথমে প্রপারভাবে আমাকে হিস্ট্রি টেকিং করতে হবে, যে পেশেন্টের আগে কোনো কিডনি রিলেটেড কোনো ডিজিজ কন্ডিশন ছিল কি না, পেশেন্টের কোনো ইনফেকশাস কোনো ডিজিজ কন্ডিশন হয়েছিল কি না, পেশেন্টের ডায়াবেটিস মেটাস রয়েছে কি না, পেশেন্ট অ্যালকোহল কনজামশন করতো কি না, এই সমস্ত জিনিস নিয়ে আমাকে প্রপারভাবে হিস্ট্রি টেকিং করতে হবে। নেক্সট কি ফিজিক্যাল এক্সামিনেশন আমাকে করতে হবে, প্রথমে আমাকে হেড টু ফুট এক্সামিনেশন করতে হবে, সেখানে দেখতে হবে যে এই সাইন সিমটমসগুলো আমার প্রেজেন্ট আছে কিনা পেশেন্টের মধ্যে, এই সমস্ত জিনিসগুলো আমাকে চেক করতে হবে। নেক্সট কি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে হবে, আমাকে ব্লাড টেস্ট করতে হবে, ল্যাব টেস্ট করতে হবে, সেখানে আমার সিরাম ইউরিয়া ক্রিয়েটিনিন বার্ন এই সমস্ত জিনিসগুলো আমাকে টেস্ট করতে হবে। এই টেস্টগুলো করার মাধ্যমে যদি দেখি এই জিনিসগুলো আমার লেভেল ইনক্রিজ হচ্ছে, যেটা কি ইন্ডিকেট করছে না কিডনি ড্যামেজ ইন্ডিকেট করছে, তাহলে এই আমার জিনিসগুলো আমাকে টেস্ট করতে হবে। নেক্সট কি ইউরিন অ্যানালাইসিস করতে হবে, ইউরিনের অ্যানালাইসিস করে আমি চেক করব কি অ্যালবুমিন লেভেলটা আমি চেক করব, যদি অ্যালবুমিন লেভেল ইনক্রিজ থাকে সেটা কি ইন্ডিকেট করবে না কিডনি রিলেটেড প্রবলেম হচ্ছে আমার ইন্ডিকেট করবে, তাহলে কি আমার ইউরিন অ্যানালাইসিসে অ্যালবুমিনের পরিমাণটা চেক করতে হবে। এছাড়া কিডনি আল্ট্রাসাউন্ড করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, কিডনি বায়োপসি করতে পারি, এছাড়া পাইলোগ্রাম করতে পারি, মানে কি রেনাল পেলভিস অ্যান্ড ইউরেটার একটা ইমেজিং টেস্ট, তাকে সাথে কি বলা আছে কি পাইলোগ্রাম, এটা করতে পারি। সিস্টোগ্রাম করতে পারি, সিস্টোগ্রামটা কি একটা এক্সরে, কিসের না ব্লাডারের একটা এক্সরে, তাকে বলা হচ্ছে কি সিস্টোগ্রাম। কিভাবে এক্সরেটা করা হয় না ফার্স্টে কি করা হয় না ব্লাডারে একটা ফোলে ক্যাথেটার ইনসার্ট করা হয়, সেই ফোলে ক্যাথেটারের সাহায্যে আমার ওয়াটার সলিবল যে কনস্ট্রাক্ট সলিউশন রয়েছে সেটা ইনজেক্ট করা হয়, করে
ইমেজ কালেক্ট করা হয়। এবার এই ইমেজটা কিভাবে কালেক্ট করা হয় না, ফ্লুরোস্কোপির সাহায্যে এই ইমেজটা কালেক্ট করা হয়, দিয়ে চেক করা হয় যে কি পরিমাণ আমার ব্লাডারে কি হয়েছে, কি ড্যামেজ হয়েছে, কি কতটা ড্যামেজ হয়েছে, কোনো স্টোনার রয়েছে কিনা, এই সমস্ত জিনিসগুলো আমার চেক করা হয়। ঠিক আছে, ডায়াগনস্টিক ভ্যালুয়েশন বোঝা গেল। ট্রিটমেন্ট, এবার এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজের কি ট্রিটমেন্ট রয়েছে? মেইনলি আমার এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজের দুটোই ট্রিটমেন্ট হয়, এছাড়া আদার্স কোনো ট্রিটমেন্ট প্রোভাইড করা যায় না। এই দুটো ট্রিটমেন্টের দ্বারাই পেশেন্টকে ফিউ উইকস পর্যন্ত সার্ভাইভ করানো যায়। ফার্স্ট কি ডায়ালাইসিস, সেকেন্ড কি কিডনি ট্রান্সপ্ল্যান্ট। ঠিক আছে, কিডনি ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আমরা একটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজ আমরা ডায়ালাইসিস সম্পর্কে পড়ি। তো ডায়ালাইসিস আবার দুটো প্রকারের হয়, একটা হচ্ছে হিমোডায়ালাইসিস আর হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস মানেটা কি? মেইনলি আমার হিমোডায়ালাইসিসটা আমার যে কোনো ডায়ালাইসিস সেন্টারে গিয়ে করাতে হয়, এটা বাড়িতে থাকা থেকে হয় না। প্রথমে ডায়ালাইসিস সেন্টারে যেতে হয়, দিয়ে ওখানে একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে ডায়ালাইসিসের, সেই ইনস্ট্রুমেন্ট থেকে সাথে কিছু ক্যাথেটার আর আমার কানেক্ট থাকে। পেশেন্টের হাতে আমার কি করা হয় না, একটা ক্যাথেটার ডাইরেক্ট ভেনে ইনসার্ট করা হয়, করে ওই ভেন থেকে আমার ব্লাডটাকে কালেক্ট করা হয়, করে ওই যে মেশিনটা রয়েছে ওখানে ফিল্ট্রেট করা হয় ব্লাডটাকে ফিল্ট্রেট করে ব্লাডে থাকা যে ওয়েস্ট প্রোডাক্টগুলো সেটাকে রিমুভ করে দেওয়া হয়, করে যে ফিল্ট্রেট ব্লাডটা সেটা আবার আদার্স একটা ক্যাথেটারের সাহায্যে পেশেন্টের হাতে আবার ট্রান্সফার করে দেওয়া হয় পেশেন্টের বডিতে। ঠিক আছে, বোঝা গেছে। মেইনলি আমার কিডনির যেটা ফাংশন ছিল সেটা ওই ডায়ালাইসিস মেশিনটা করছে। কিডনির ফাংশন কি? বডি থেকে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে এক্সক্রিট আউট করে দেওয়া এবং ব্লাডটাকে ফিল্ট্রেট করা। সেই ফাংশনটা কিডনি করতে পারছে না বলেই এই ডায়ালাইসিস যে মেশিনটার কথা বললাম আমি, সেই মেশিনটা এই ফাংশনটা করে, ব্লাডটাকে ফিল্ট্রেট করে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে রিমুভ করে দেয়। ঠিক আছে, যেটা আমাকে কিভাবে নিতে হবে না, উইকসে 3 টাইমস, একটা উইকে 3 বার এই হিমোডায়ালিসিসটা আমাকে নিতে হবে, এবং পার সেশনে 3 to 4 আওয়ার্স সময় লাগে। একটা হিমোডায়ালিসিস হতে 3 to 4 আওয়ার্স সময় লাগে। ঠিক আছে, এটা হচ্ছে হিমোডায়ালাইসিস। এবার পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা কি? পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা আমার বাড়িতে থেকে করা যেতে পারে। সেক্ষেত্রে কি হয় না, পেরিটোনিয়াল যে ক্যাভিটি রয়েছে, আমাদের অ্যাবডোমেনের যে পেরিটোনিয়াল ক্যাভিটিটা রয়েছে, সেই পেরিটোনিয়াল ক্যাভিটিতে স্টেরাইল ফ্লুইড ইনফিউজড করা হয়। সেই স্টেরাইল ফ্লুইড কি করে না, অ্যাবডোমেনে থাকা যে ওয়েস্ট প্রোডাক্টগুলো তার সাথে অ্যাকুমুলেট হয় ধীরে ধীরে, হয়ে কি করা হয়, হয়ে ওরকমভাবে থাকে। এবার ওই ইনসার্ট করে দেয়, যে স্টেরাইল ফ্লুইডটা আমি ইনফিউজড করলাম তার ঠিক কিছুক্ষণ পর, মানে ফিউ আওয়ার্স পরে এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা তারপর আর করা হয়। ঠিক আছে, প্রথমে আমার স্টেরাইল ফ্লুইডটাকে ইনফিউজড করে দেওয়া হলো, ওটা বডিতে আমার অ্যাবডোমেনে থাকা ওয়েস্ট প্রোডাক্টের সাথে অ্যাকুমুলেট হতে লাগলো, দিয়ে কিছুক্ষণ পরে তারপরে এই ফ্লুইডটা আমার একাই রিমুভ হয়ে যায় ইউরিন বা স্টুলের মাধ্যমে। এইভাবে আমার ওয়েস্ট প্রোডাক্টগুলো বডি থেকে বাইরে বেরিয়ে যায়। যেটা কতক্ষণ সময় লাগে না, যেটা হিমোডায়ালিসিস থেকে আরও অনেক বেশি সময় লাগে। ঠিক আছে, যেটা কত করতে হয় না, পার ডে 4 to 5 টাইমস আমাকে করতে হবে। ঠিক আছে, এটা উইকসে ছিল, হিমোডায়ালিসিসটা আমার উইকসে ছিল, একটা উইকে 3 টাইমস, যেটা 3 to 4 আওয়ার সময় লাগে। পেরিটোনিয়াল ডায়ালিসিসটা হিমোডায়ালিসিস থেকে অনেক বেশি সময় লাগে, এবং যেটা আমাকে পার ডে 4 to 5 টাইমস আমাকে করতে হবে। ঠিক আছে, ডায়ালিসিসটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে আমি ডায়ালিসিস সম্পর্কে আজ বললাম। নেক্সট ভিডিওতে আমি কিডনি ট্রান্সপ্লান্টেশন সম্পর্কে বলবো। ঠিক আছে, যে কিডনি ট্রান্সপ্লান্টেশন কীভাবে করা হয়, সেক্ষেত্রে ডোনারদের কী কন্ডিশন হতে হবে, রিসিভারে কী কন্ডিশন থাকতে হবে, কীভাবে আমাকে করতে হবে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানবো। ঠিক আছে।